আজকের সেলিব্রিটি আড্ডাতে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি বেশ গুণী গুণান্বিত। তিনি তো অবশ্যই একজন সঙ্গীত শিল্পী, সেই সাথে লোকসঙ্গীত জগতে তার রয়েছে বেশ বিশেষ একটি অবদান। সেই অবদানের কথা আপনারা আমাদের কথার মাধ্যমে বুঝতে পারবেন। আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত সংগ্রাহক লাভলি দেব। আপু, আপনাকে আমন্ত্রণ A10 মিউজিকের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে, কারণ আমরা তো গানকে নিয়ে অনেক সময় অনেক ধরনের পথ চলার কথা শুনেছি। সঙ্গীত শিল্পীর গল্পটাও আমরা টুকটাক শুনবো আপনার কাছে, কিন্তু শুরুতেই জানতে চাই, এই যে আমি কথাটি বললাম দর্শকদের, যে লোকসঙ্গীত সংগ্রাহক, এই বিষয়টি, কনসেপ্টটি হয়তো অনেকের কাছে একটু ধোঁয়াশা। সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাই। আমি যে সংগ্রহ করছি, এটা যে কত কষ্ট করে করছি, এটা আসলে বলে বোঝানোর মতো না, বা এই প্রশ্নও কেউ আমাকে করে না। এই গানগুলা কালেক্ট করতে যে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়েছি, বিপদে পড়েছি, বিভিন্ন রকম সমস্যায় পড়েছি, হুমকি ধামকির মধ্যে পড়েছি, তারপরেও কিন্তু আমি করেছি, কারণ এটাই আমার নেশা, গানকে কালেক্ট করা বা গানগুলোকে ধরে রাখা। আমার জন্ম হয়েছে যেহেতু সিলেট অঞ্চলে, আর সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই পুরো এলাকা জুড়ে না অসংখ্য অসংখ্য সাধক কবি জন্মেছেন। এবং অনেক সময় আমরা, আমাদের সময় বা এখনও আমরা যেটা করি, বেতারে যখন গান দিই আমরা, নিচে কিন্তু গীতিকারের নাম লিখতে হয়, সুরকারের নাম লিখতে হয়। তো যখন আমি গান গাওয়া শুরু করলাম, তখন দেখলাম যে অনেক গানের গীতিকার কেউ জানে না, কেউ না কেউ তো গানটা লিখেছেন। গান তো এমনি এমনি হয়নি, এটা যেহেতু এত মানুষের মুখে প্রচলিত, নিশ্চয়ই কেউ গানটা লিখেছেন। ওই তখন থেকেই খোঁজ, মানে একটা গানটাকে লিখেছেন এটা বের করার একটা, আর যার যেটা নেশা মাথায় চাপে সে এইটার পিছনে দৌড়াতে থাকে। তো আমার না তখন থেকে শুরু হলো যে গানকে কালেক্ট করতে হবে বা গানটাকে লিখে রাখতে হবে কোথাও। আচ্ছা, তখন থেকে ছোট ছোট করে লিখে রাখার অভ্যাস, গানগুলোকে যত্ন করে রাখা। যদিও এখন অনেকেই এইভাবে বই আকারে বের করছেন গানগুলোকে দিয়ে, কিন্তু আমি যখন শুরু করেছিলাম, আমাদের সময় আসলে তো মোবাইল টোবাইল এত কিছু ছিল না। এই কাজটা আপনি কত বছর থেকে করছেন? অলমোস্ট যখন একটু বুঝি আমি, আচ্ছা, বা 9-10-এ পড়ি যখন, তখন থেকেই মানে লিখে রাখা। মানে গাইতে হইতো কোথাও গেলে, শুনলাম গানটা, কিন্তু কে লিখছে অনেকেই জানে না। তখন থেকেই ওই যে যার মুখে যখন যেটা শুনতাম তখন লিখে রাখতাম। আচ্ছা, এই ক্ষেত্রে যে এই যে গানের যে সংগ্রহ করা বা গানকে কালেক্ট করে রাখা, এটা তো খুব ভালো একটি বিষয়, কিন্তু সেখানেও আপনি বাধার সম্মুখীন হয়েছেন। কি কি ধরনের বাধা এসেছে? আমরা বেশি জানলে যেটা হয়, মনে করো আমাদের সিলেট অঞ্চলের অনেক বেশি তো গীতিকারদের মধ্যে সাধক কবি বেশি। একজন বলতেছে যে এটা আমার, একজন বলতেছে এটা আমার, এইটা নিয়ে হয়ে যায় প্রধান সমস্যা। আর বেশিরভাগ সিলেট অঞ্চলের গান, আমি যেহেতু সিলেট অঞ্চলের গান নিয়ে কাজ করি, বেশিরভাগ সিলেট অঞ্চলের গান অলমোস্ট সিমিলার থাকে, সুর অলমোস্ট সিমিলার থাকে, বিভিন্ন কথা। একটা গানের কথা আমি বলি তোমাকে, নিশীথে যাইও ফুলবনের ভ্রমরা, এটা বিখ্যাত গান, হ্যাঁ, সচিন দেববর্মনের। কিন্তু সেম স্থায়ীটা, গানটা পুরোটা লিখেছেন আমাদের হবিগঞ্জ অঞ্চলের শেখ ভানু। আচ্ছা, তো এই আমি যখন বলবো শেখ ভানুর গান, তখন এটা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়। তখন এটা আমার মূল গানটা বের করতে হয়, তারপরে কোনো নথিপত্র বের করতে হয়, বা কোনো আমার জন্মের আগে কোনো শিল্পী গিয়েছেন কিনা উনার রেকর্ড নিতে হয়, লিখতে হয়, যাতে এটাকে আমি প্রমাণ করতে পারি যে এটা আমার শেখ ভানুর গান। একদম ঠিক বলেছেন। এটা আসলে যেমন ডিফিকাল্ট, তেমনই সময়েরও অনেক বিষয় থাকে, ধৈর্যেরও বিষয়, অনেক রিসার্চ করতে হয় এই বিষয়টাতে। আচ্ছা, কাজ করতে গিয়ে তো অনেক ধরনের অভিজ্ঞতা আপনি গেইন করেছেন, পাশাপাশি নতুন প্রজন্মদের সাথেও কাজ করার একটা কোলাবোরেশন হচ্ছে। সেই দুটো বিষয় একসাথে মিলিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? এখনকার বাচ্চারা খুব সহজে নিতে পারে গান, ক্যাচ করতে পারে, বা আবার এটাকে সে ডেলিভারি দিতে পারে। এটা খুব ভালো দিক, আমার যেটা ভালো লাগে। আমাদের সময় আমরা এত তাড়াতাড়ি নিতে পারতাম না গান। আমি আমার কথা শুধু বলবো না, আমাদের সমসাময়িক যারা ছিলেন, একটা অনুষ্ঠান আমরা 2 দিন রিহার্সেল করতে হতো। কিন্তু এখনকার বাচ্চারাকে অলমোস্ট 1 দিন রিহার্সেল দিলে একদম ডান হয়ে যায়। এটা একটা ভালো দিক, এটা আমার ভালো লাগে। কিন্তু কষ্টের দিকটা হলো এই জায়গা পর্যন্ত আসতে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি, এই কথাগুলো আসলে এখন এই বয়সে এসে মনে পড়ে। তখন ওইগুলো মাথায় নিতাম না, বা মাথা নিলে কাজ করতে পারতাম না আসলে। এরকমও হয়েছে যে আধুনিক ইনস্ট্রুমেন্ট ছাড়া তো ছেলে মেয়ে প্রোগ্রামে গান শুনবে না,
মানে শো করতে গেলে তোমার এই গানগুলো যখন একদমই তো লোকজ গান, একদমই তো তোমার মাঠে ঘাটে গাওয়ার গান, এগুলাকে মানে শহরমুখী করতে গেলে বা মঞ্চে আনতে গেলে ওই ইনস্ট্রুমেন্টগুলোর দরকার হয়। যখন আমি এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে গান গাওয়া শুরু করলাম তখন প্রচুর মানে কথাবার্তা শুনতে হয়েছে, এরকম আমার জীবনে ঘটেছে। আপনার কণ্ঠে আমরা একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? এখন এই মুহূর্তে যেটা মনে পড়ছে বাউল শাহ আব্দুল করিমের লেখা একটি গান, তুমি বিনে আকুল পরাণ, আমার খুব পছন্দের একটি গান। আর আরেকটু যুক্ত করি তোমার সাথে যে বাউল শাহ আব্দুল করিমের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। চমৎকার। এবং উনার খুব পছন্দের একটি গান, এবং উনি প্রায়শই আমাকে বলতেন যে উনার ভাষায় বলতেন নাকি যে অকল তাইও গায়, তুমি গাইলে মিটা লাগে। তো আমি জানি না কতটা ভালো আমি গাইতে পারি এই গানটা, কিন্তু এখন মনে হচ্ছে যে এই গানটা একটু গাই। ওই আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী, আমারে কেউ সইও না গো সজনী। আরে প্রেম করে প্রাণ বন্ধুর শোনে, আমি যে দুঃখ পেয়েছি মনে, এগো প্রেম করে প্রাণ বন্ধুর শোনে, যে দুঃখ পেয়েছি মনে, ওই আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমারে কেউ সইও না গো সজনী, আমারে কেউ সইও না গো সজনী। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আচ্ছা, আপনি বলছিলেন শাহ আব্দুল করিমের সাথে আপনার কাজ করার সৌভাগ্য হয়েছে, চমৎকার লেগেছে আমাদের, কারণ খুব কম ব্যক্তিত্বই রয়েছেন যাদের আসলে তার সাথে ওনার মতো একজন লিজেন্ডারি শিল্পীর সাথে কাজ করা হয়েছে। অভিজ্ঞতা জানতে চাই। উনি খুব রসিক মানুষ ছিলেন, মানে সবসময় কথাটা না ফানি মুডে বলতেন। আচ্ছা, সব কথা। ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার নতুন বিয়ে হয়েছে, তো বিয়ের পরে হাজব্যান্ডকে নিয়ে প্রোগ্রামে স্বাভাবিকভাবে যেটা হয় গেছি, তো আস্তে উনিও আছেন প্রোগ্রামে। আস্তে করে ওনাকে জিজ্ঞেস করলাম যে করিম ভাই, আমার হাজব্যান্ডকে আপনার পছন্দ হয়েছে, ভাল লাগছে? কিছু বললেন না, মানে যেটা হয়। আমি ভাবলাম হয়তো ওনার মানে ইচ্ছে করতেছে না, কিছু বলতেছেন না। প্রোগ্রাম শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ, তো ওনাকে আবার সালাম করে বিদায় নিয়ে চলে আসতেছি। সালাম করে বিদায় নেওয়া অলরেডি শেষ, আমি ঘুরে গেছি। হুইনা যাও, মানে শোনো বাজার ভালোই করছো, মানে হলো যে তোমার হাজবেন্ড ভালো। তো ওনার সাথে অসংখ্য স্মৃতি আছে আমার। আমি এদিক দিয়ে না খুব সৌভাগ্যবান জানো। আমি যেরকম আব্দুল করিমকে পেয়েছি, বাউল শ্রদ্ধাভাজন বাউল শাহ আব্দুল করিমকে পেয়েছি, বিদিতলাল দাসকে পেয়েছি, রামকানাই দাসকে পেয়েছি, মরিলে কান্দিস না আমার দায় গান যিনি লিখেছেন গিয়াসউদ্দিন আহমদকে পেয়েছি। মানে আমি এত গুণী মানুষকে পেয়েছি, এবং আমার যিনি ধামাইল গানের গুরু চন্দ্রাবতী রায় বর্মন, ওনাদের সবার সান্নিধ্যে ওনাদের পায়ের কাছে বসে আর কি গান শেখার সৌভাগ্য আমার হয়েছে। আচ্ছা, আপনার এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। চমৎকার গান করেন আপনি, এবারে কোন গানটি শোনাবেন? এবারে ওইটা গাইতেলে যেটা নিয়ে কথা বলছিলাম, নিশীথে যাইও ফুলবনে। বাহ, দারুণ একটি গান। ওরে নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নয় দরজা করি বন্ধ, লইও ফুলের গন্ধ রে, ও তোমার অন্তরে জপিও বন্ধের নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে। ওরে ডাল পাতা বৃক্ষ নাই, ওরে এমন ফুল ফুটাইছে সাই,
ভাবুক ছাড়া, আরে ভাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে। অধীন শেখ ভানু বলে ঢেউ খেলাইও আপন দিলে রে, ওরে পদ্ম যেমন ভাসে গঙ্গার জলে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে। তুমি নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে। ওয়াও, ফ্যান্টাস্টিক, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দরভাবে যে গানের যে আপ এন্ড ডাউন, যে লো ভয়েস হাই ভয়েস, মানে এই বিষয়টা না খুবই চমৎকার লেগেছে। ধন্যবাদ আপনাকে। এখন তো অনেক ধরনের গানের ফিউশন দেখতে পাচ্ছি, মিক্সিং দেখতে পাচ্ছি, কভার করছে পুরোনো গানগুলো নতুন করে করে, তো এই বিষয়গুলো কেমন লাগে আপনার কাছে? প্রথমে আমি বলি যে আমি রিমিক্স চাই না, রিমেক চাই। নট রিমিক্স, রিমেক হোক, নতুন সঙ্গীত আয়োজনে হোক, বা এখন যেটা হচ্ছে এইটার অর্ধেক হচ্ছে ওইটার অর্ধেক হচ্ছে, এইটারও বিপক্ষে না আমি। কিন্তু যেটুকু করবেন, যেটুকু যে করতে চাইছেন ওনারা যেন সঠিক বাণীতে সঠিক সুরে করেন। রাইট, আমার আরও মানে আমি একদমই এটার পক্ষে, কারণ সময়ের সাথে চলতে হয়, সময়ের সাথে না চলে পিছিয়ে পড়তে হয়। সো আমি এটার পক্ষে, কিন্তু গানটাকে যেন বিকৃত করা না হয়, কারণ যিনি গান লিখেছেন এটা ওনার সন্তানের মতো। আমি চাইলেই যেমন তোমার বাচ্চাকে মারতে পারবো না, তেমনি ওনার লেখাকে আমি নষ্ট করতে পারবো না। খুব দারুণ, গুরুত্বপূর্ণ একটি কথা। আচ্ছা, আপনার অনেকগুলো মিউজিক ভিডিও রয়েছে, বেশ জনপ্রিয় কিছু গানও রয়েছে, সেখান থেকে একটি গান আমরা আসলে দর্শকদেরকে দেখাতে চাই। আপনি কোনটি দেখাতে চাইবেন এই মুহূর্তে? আমার মনে হয় সিলেটি, যেহেতু আমি সিলেটের গান নিয়ে কাজ করি, সিলেটি ভাষা সংযুক্ত করা আছে একটা গানে, কিছুদিন আগে যেটা গাইলাম, চলো চলো গো সখী কুশিয়ারার তীরে সুরমা নদীর তীরে। আচ্ছা, সুহেল ইবনে ইসাকের লেখা একটি গান, আমার সুর করা এবং আমার এই মিউজিক কম্পোজিশনে। দারুণ একটি গান, খুবই সিলেটের ভাষা ব্যবহার করে এত সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করেছে। বৃহত্তর সিলেটের সকল নদীর নাম। এখন একটু জানতে চাই যে গান যে সংগ্রহগুলো করেছেন, লোকসঙ্গীত যেগুলো আপনি সংগ্রহ করেছেন এখন পর্যন্ত, সেগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি প্ল্যানিং করছেন আপাতত? আপাতত তো আমি চাই যে গানগুলা সঠিক বাণী সঠিক সুরে কোথাও রেকর্ড করা থাকুক, না হলে বইয়ের পাতায় থাকলেও কিন্তু পরের জেনারেশন এটা সুর খুঁজে পাবে না বা সুরটা জানবে না। এর জন্য আমার ইচ্ছা হলো সব গান আমার গাইতে হবে না। আমি কেন সব গান গাইতে হবে? অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো গায়, ভালো গাইতে জানে, ওদের গলায় ধারণ করুক এবং এই গানগুলা কোথাও রেকর্ড আকারে সংরক্ষিত থাকুক। তাতে করে পরবর্তীতে যারা আসছেন, নতুন প্রজন্ম যারা আছে, তাদের জন্য কিন্তু অনেকাংশে ইজি হয়ে যাবে। তারা গানটি একটি ফাইলেই পেয়ে যাচ্ছে বা আর্কাইভে গেলেই তারা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যে মিউজিক ভিডিও ট্রেন্ড চলছে, যে একটা সময় আমরা গান কানে শুনতাম, সিডিতে, অডিওতে, রেডিওতে শুনতাম, এখন তো ম্যাক্সিমামই ইউটিউব চ্যানেলে দেখছে, টিভিতে দেখছে। তো সেই জায়গা থেকে দেখার যে বিষয়টা বেশি প্রচলিত হয়ে গেছে এবং অনেকে অনেক টাকা খরচ করেন কিন্তু শুধুমাত্র একটি মিউজিক ভিডিওকে এস্টাবলিশ করার জন্য মডেলের পিছনে অনেক টাকা ইনভেস্ট করে থাকেন। সেই জায়গা থেকে গানের মানে মেইন যে গানের পেছনে বা সঙ্গীত শিল্পীদের প্রতি কি সেই একই রকম প্রায়োরিটি দেওয়া হয় কিনা বা একই রকম গুরুত্ব দেওয়া হয় কিনা? এখানে হয়তো অনেকেই আমার উপর বিরক্ত হবে না আমি আজকে বলার পরে এই কথাটা। আমি মনে করি কি একজন মডেল থাকতেই পারেন, গানের সাথে থাকতেই পারেন, কিন্তু সেটা যেন গানের সাথে সংশ্লিষ্ট হয়। গল্প গানে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আমাদের এই যে প্রিয় দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। প্রথমে আমি বলতে চাই, পরিবারের প্রতি রেসপেক্ট রাখবেন, বাবা মাকে ভালোবাসবেন, এটা হলো আমার প্রথম কথা। আমি সবাইকে এটা বলি। তারপরে হলো গান না শুনলে মানসিকভাবে আপনি কখনোই প্রশান্তিতে থাকবেন না। আপনার যে গান শুনতে ইচ্ছা করে ওই গানই শুনবেন, কিন্তু যে গান আপনাকে প্রশান্তি দেয় ওই গান শুনবেন। অবশ্যই বাংলা গান শুনবেন, বাংলা লোকগানের সাথে থাকবেন। বাহ, একদমই ভাববেন না আপনাকে ছাড়ছি। যেহেতু শেষ মুহূর্তে আমরা আপনার আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব, তার আগে আমি আমার প্রিয় দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং গান শুনবেন এটিএন মিউজিকে। জি আপু, কোন গানটি শোনাবেন আমাদের? এবার রাধারমণ দত্তের একটা গান গাই। আমাদের নারীদের জীবন নিয়ে একটা গান আছে, আমার খুব পছন্দের একটি গান। ওকে।
ও আমায় নারী কুলে জন্ম কেন দিলায় গো, দারুণ বিধি। ও আমায় নারী কুলে জন্ম দিয়া করলা কলঙ্কিনী গো, দারুণ বিধি, হায় দারুণ বিধি। শিশুকালে পিতার অধীন, যৌবন কালে স্বামীর অধীন গো, ওই গো বৃদ্ধকালে পুত্রের অধীন, বৃদ্ধকালে পুত্রের অধীন। হায় সে বড় দুঃখ গো, দারুণ বিধি, হায় দারুণ বিধি। ভাইবে রাধা রমন বলে আমার প্রেমানলে অঙ্গ জ্বলে গো, হায় ভাইবে রাধা রমন বলে আমার প্রেমানলে অঙ্গ জ্বলে গো। ওই গো জিতে না পুরিল আশা, জিতে না পুরিল আশা, মরলে যেন পাই তারে, দারুণ বিধি। আমায় নারী কুলে জন্ম কেন দিলায় গো, দারুণ বিধি, হায় দারুণ বিধি।